এই অভিনব প্রতিবাদের জন্য এবং সম্মিলিতভাবে আমরা জানাই এই দাবি রাখি যে এই যে দুর্বৃত্ত যে পাশবিক ঘটনা ঘটিয়েছে তার মৃত্যুদণ্ড কামনা করি আমরা প্রত্যেকে। এবং আজকের মতো আমাদের জাতীয় কর্মসূচি আমরা আরও একটা স্বাধীনতা দিবস উদযাপন করলাম আমরা, কিন্তু এই ৭৭টা বছর পার করার পরেও আমরা কি একবারও ভেবে দেখেছি যে প্রকৃতই কি আমরা স্বাধীন হয়েছি? স্বাধীন হতে পেরেছি আমাদের চিন্তা ভাবনায়, স্বাধীন হতে পেরেছি আমাদের কথাবার্তায়? সত্যি কি এই স্বাধীন দেশে আমাদের স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে? না, আমি দেশের কোনো শাসক কিংবা রাজ্যের শাসক, পাড়ার শাসকের কথা বলছি না। আমি সাধারণ মানুষের কথাই বলছি যে মানুষই আমরা দেশের নাগরিকরাই এমনভাবে বিভক্ত হয়ে রয়েছি যে কোনো মানুষ যদি স্বাধীনভাবে শালীনতার সঙ্গে কাউকে আঘাত না করেও এবং কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে অথবা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে এরকম কোনো কথা না বলেও নিজের মতবাদ স্বাধীনভাবে প্রকাশ করতে ভয় পাই, কারণ সমালোচনা ভয় থাকি নিজেদেরই দেশবাসী কে কীভাবে নেবে সেটার কারণে। আজকে কোনো কারণে যারা শাসক, কথাটা তাদের বিরুদ্ধে গেলে দেশদ্রোহী, রাজ্যের বিরুদ্ধে গেলে রাজ্যদ্রোহী, এবং কোনো কারণে কথা বলতে গিয়ে যদি সেটা শাসক কিংবা রাজ্যের শাসকের পক্ষে যায় তাহলে চটিচাটা বিভিন্নভাবে আক্রমণ শুরু হয়ে যায়। আজকে সমাজ মাধ্যমে বা স্বাধীনভাবে চিন্তাভাবনা করার ক্ষমতা আমরা নিজেরাই হারিয়ে ফেলছি। কখনো সমাজ মাধ্যমের বিভিন্ন পোস্ট কিংবা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বলুন, বার্তা বলুন, তার উপর প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি। কখনো সংখ্যায় বেশি মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ যে সিদ্ধান্তটা নেয় সেটা ভুল হলেও আমার মনে হচ্ছে সিদ্ধান্তটা ভুল, কিন্তু কখনো নিজের অজান্তেই সেই সিদ্ধান্তের সামিল হয়ে পড়ে। এইসব ভেবে ভেবে যখন বিষণ্ণতা চেপে বসে তখনই কোনো এক কোণা থেকে আবার আশার ঝিলিকও দেখা দেয়। সাম্প্রতিককালে দেখুন ডাক্তারি পড়ুয়া এই যে তরুণীর মৃত্যু বা খুন যেটাই বলি, আজকে এই একটা ঘটনা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল যে বাংলার মানুষ এখনো মরে যায়নি, দেশের মানুষ ভাবতে ভুলে যায়নি। সকলকে ধন্যবাদ জানাই এই অভিনব প্রতিবাদের জন্য এবং সম্মিলিতভাবে আমরা জানাই এই দাবি রাখি যে এই যে দুর্বৃত্ত যে পাশবিক ঘটনা ঘটিয়েছে তার মৃত্যুদণ্ড কামনা করি আমরা প্রত্যেকে। এবং আজকের মতো আমাদের জাতীয় কর্মসূচি আমরা আজকে যেভাবে সারা দেশ যেভাবে খুশি প্রতিবাদ করছে, হ্যাঁ আমি কাউকে আলাদা করে চিহ্নিত করতে চাইছি না, কারণ সরকারে যারা রয়েছে তারা প্রতিবাদ করছে, এই সরকারকে যারা পছন্দ করছে না তারা প্রতিবাদ করছে। সমাজের সর্বস্তরের মানুষ এক সুরে যে বলতে পারছে এরকম ঘৃণ্য ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই, এই কথাটা সবাই এক বাক্যে বলছে। এই বাংলার মানুষকেই দেখছি বলতে, সেটা শাসক হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, বাংলার সাধারণ মানুষ হতে পারেন, বিরোধী হতে পারেন, যে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হোক এবং দ্রুত বিচার করে যে বা যারা দোষী তাদেরকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। এক বাক্যে সবাই যে কথাটা বলছেন এটাও একটা আশার ঝিলিক যে না, মানুষ অন্তত বাংলায় প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেননি, স্বাধীনভাবে নিজের মতবাদ জানানোর ভাষাটা এখনও জিইয়ে রেখেছেন, হারিয়ে ফেলেননি। বাংলার মানুষকে স্যালুট জানাই, বাংলার সেই মায়েদেরকে স্যালুট জানাই, বাংলার সেই বোনেদেরকে স্যালুট জানাই যারা রাস্তায় নেমে মাঝ রাতেও যে তরুণী অন্যায়ভাবে বা যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার বিচারের জন্য রাস্তায় নেমেছেন।
আজকে প্রতিবাদ যে যার মতো করে করছেন। আজকে এই প্রতিবাদে আমরাও সামিল বা আমিও সামিল হচ্ছি। আর লক্ষ্য করে দেখছি বাংলার প্রত্যেক কটা মানুষ শাসক বিরোধী জাত পাত লিঙ্গ নির্বিশেষে এই যে বিচার চাই এবং দ্রুত বিচার চাই এই দাবিটা করছে। এ থেকে যেন মনে হচ্ছে বাংলা এখনো বাংলাতে আছে, বাংলা তার কৃষ্টি ভুলে যায়নি, বাংলা তার সংস্কৃতি ভুলে যায়নি, বাংলা মানুষের পাশে দাঁড়ানো বা অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে যায়নি। সঙ্গে আবার কোথাও কোথাও সংশয়ও দেখা দিচ্ছে। আকাশের কোণায় এক চিলতে কালো মেঘও কোথাও দেখতে পাচ্ছি। যেভাবে সাম্প্রতিককালে একেবারে উদাহরণ হয়ে রয়েছে যে ছাত্রদের একটা ন্যায্য আন্দোলন, কিছু বিচ্ছিন্নতাবাদী মানুষ, কিছু বিশৃঙ্খলাকামী মানুষ, কিছু কুরুচিকর মানুষ, তারা ছাত্রদের একটা ন্যায্য আন্দোলন, ছাত্রদের আত্মত্যাগ সমস্তটাকে একেবারে হাইজ্যাক করে নিয়ে, করায়ত্ত করে নিয়ে একটা ন্যায্য আন্দোলন, যেটা বাহবা পাওয়ার মতো আন্দোলন হওয়া উচিত ছিল, সেটাকে হাস্যকর, ব্যঙ্গাত্মক এবং দেশের কলঙ্ক রূপে চিহ্নিত করলেন। এরকম উদাহরণ খুব সাম্প্রতিককালেই আমরা দেখেছি। আজকে কোথাও একটা সংশয় উকি দিচ্ছে যেই যারা ডাক্তারি পড়ুয়ারত ছাত্রীর এই হত্যা কিংবা মৃত্যু, যেটা নিয়ে সারা বাংলা সারা দেশ সংবেদনশীল, সকলে মিলে বিচার চাইছে, এই ডাক্তারদের আন্দোলনকে সামনে রেখে এখানে সেরকম বিচ্ছিন্নতাবাদী, বিভেদকামী, সুযোগ সন্ধানী একদল মানুষ তারা সুযোগ নিতে আসছেন না তো? আজকে না হলে রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য তিলে তিলে যখন রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সুন্দর স্বাস্থ্য ব্যবস্থায় ইনফ্রাস্ট্রাকচার অন্তত সারা বাংলায় গড়ে উঠেছে, হঠাৎ করে আমার মনে হয় না কেউ যদি স্কুল বা কলেজে পড়ে সেটাকে সে মন্দির মনে করে। কোনো ওই ডাক্তারি পড়ুয়া তারা তার মন্দির ভাঙতে যাবে। যেভাবে বিচ্ছিন্নতাবাদী, বিচ্ছিন্নকামী কিছু মানুষ স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দেওয়ার কিংবা স্বাস্থ্য ভবন বা আরজিকর হাসপাতালে যেভাবে আক্রমণ করে, যেভাবে ভেঙে দেওয়া সরকারি সম্পত্তি নষ্ট করার প্রচেষ্টা করছেন, আজকে সমূলে একেবারে শুরুতেই তাদের বিরুদ্ধেও কিন্তু কথা বলার সময় এসেছে। না হলে যে কারণে সারা দেশ আজকে নেমেছে, বিশেষ করে বাংলার প্রতিটা ঘরের মায়েরা নেমেছে, সেই আন্দোলনের ফোকাসটা অন্য কোনো দিকে ঘুরে যাবে, অরাজকতার দিকে ঘুরে যাবে। আজকে যে মেয়েটার বিচারের জন্য সকলে বলছেন, এক সুরে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যে যে পর্যায়ে রয়েছেন, যত বড় উঁচু পদেই থাকুন আর একেবারে সাধারণ মানুষ হন, তারা ন্যায় বিচারের দাবি করছেন। এই ন্যায় বিচারের দাবিটাকে সামনে রেখে যে আন্দোলন হচ্ছে, কিছু বিচ্ছিন্নতাবাদী মানুষ এই ভাঙচুর, আগুন এই সমস্ত করে আন্দোলনটাকে যদি ঘুরিয়ে দেয়, তাহলে কিন্তু এই আন্দোলনের রাস্তাটা ঘুরে যাবে। আজকে শুরুতে তাদেরকে আটকানোর সময় এসেছে, শুরুতেই তাদেরকে আটকানোর সময় এসেছে। আমি আগেই বললাম যে স্বাধীনতা দিবসের পরেই, স্বাধীনতার এই উৎসব উদযাপনের পরেই স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রত্যেক মানুষের রয়েছে। সেই জায়গা থেকে বলছি, এই আন্দোলনটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য যে বিচ্ছিন্নতাকামী মানুষগুলো ভাঙচুর করছেন, আগুন লাগাচ্ছেন, সবার আগে আমাদের দাবি হওয়া উচিত তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও যোগ্য শাস্তি দেওয়া এবং কড়া শাস্তি দেওয়া, যাতে আগামী দিনে কোনো ন্যায্য আন্দোলনকে এইভাবে হিংসাত্মক আন্দোলনে রূপান্তরিত করে মূল বিষয়টাকে ঘুরিয়ে না। আরও একটা ব্যথা কোথাও বিঁধছে। আজকে ভারতবর্ষে, অন্তত বিশেষ করে ভারতবর্ষের সাধারণ মানুষ ডাক্তারদেরকে ভগবান রূপে দেখেন, কারণ একজন মৃত্যু পথযাত্রী মানুষকে ডাক্তাররাই জীবন দেন, আর সেনাবাহিনীকে সম্মান দেন, সম্মান জানান। আজকে সেই ভবিষ্যতের একজন ডাক্তারকে যখন অকালে এইভাবে প্রাণ দিতে হয়, মানুষের যেমন মন কেঁদে ওঠে, প্রাণ কেঁদে ওঠে, তার জন্য সর্বস্তরে প্রতিবাদ হয়। একইভাবে করজোড়ে বিনয়ের সঙ্গে যারাই চিকিৎসা জগতে রয়েছেন তাদের কাছে আবেদন করব যে আপনাদের এমন একটা পেশা, এমনি এমনি মানুষ আপনাদেরকে ভগবানের আসনে বসাননি। আপনারা নিশ্চয়ই প্রতিবাদ করবেন। আপনাদের সহকর্মীর সাথে অন্যায় হয়েছে, সারা দেশ প্রতিবাদ করছে, সারা রাজ্য প্রতিবাদ করছে। কেউ এটাকে বলে জাস্টিফাইড করতে যায়নি,
কেউ এটাকে অন্য কোনোভাবে বলেননি, বা যারা অপরাধী তার পাশে কেউ দাঁড়ানোর চেষ্টা করেননি। আপনারা প্রতিবাদ করুন, নিশ্চয়ই প্রতিবাদ করুন, কিন্তু যে মানুষগুলো আপনাদেরকে ভগবানের আসনে বসিয়েছে, প্রতিবাদ করতে গিয়ে সেই মানুষগুলোর যদি প্রাণ যায় আপনাদের অসহযোগিতার কারণে, আজকে বিভিন্ন রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে যে মানুষ অসহায় অবস্থায় কাতরাচ্ছে, আর এই আন্দোলনের কারণে বহু ডাক্তারবাবুরা বলছেন আমরা পরিষেবা দেব না। আজকে আপনাদের পরিষেবা না দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছেন। সংবাদপত্রে দেখলাম একজন সন্তান সম্ভাবনা মা হাসপাতালে গিয়ে চিকিৎসা না পাওয়ার কারণে মা এবং তার গর্ভের সন্তান দুজনেই মারা গেছেন। তার স্বামী বুক চাপড়ে হাহাকার করছেন যে আমি স্ত্রী এবং আমার ভাবী সন্তান দুজনকেই হারালাম চিকিৎসা না পেয়ে। আবার বিনয়ের সঙ্গে বলছি, অন্যায় নিশ্চয়ই যারা করেছে তাদের শাস্তির দাবিতে আন্দোলন হোক, কিন্তু আন্দোলনের একটা অন্য কোনো উপায় প্লিজ আপনারা বার করুন। তাই উচ্চবিত্ত মানুষরা হয়তো পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে বেসরকারি জায়গা থেকে চিকিৎসা করাতে পারছেন, কিন্তু যারা একেবারে নিম্ন সমাজের নিম্নবর্তী মানুষ, আর্থিক সচ্ছলতা নেই বলেই সরকারি হাসপাতালে আপনাদেরকে ভগবানের আসনে বসিয়ে আপনাদের কাছ থেকে চিকিৎসা নিতে যায়। আজকে তাদের মৃত্যুর কারণ কারা, বা তাদের মৃত্যুর জন্য কারা দায়ী একটু ভেবে দেখবেন। একটা মৃত্যুর কারণে আমি আগেই বললাম সর্বস্তরের মানুষ প্রতিবাদ করছে, আমিও দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ করছি, কিন্তু আপনারা তো ডাক্তারবাবু, আপনাদের প্রতিবাদের ভাষাটা কর্মবিরতি হতে পারে না, কারণ আপনারা কর্মবিরতি করলে বহু মানুষের প্রাণ অকালে চলে যাবে। বিনয়ের সঙ্গে বলছি বিষয়টা একটু ভেবে দেখবেন। আজকে দেখুন সেনাবাহিনীকে আমরা সম্মান করি কেন? পুলওয়ামায় আমরা দেখেছি 39 জন সেনার প্রাণ গেছিল। পরবর্তীকালে আমরা জানতেও পেরেছি যে খবর ছিল যে রাস্তা দিয়ে গেলে আক্রমণ হতে পারে, তাদের জন্য প্লেন বা হেলিকপ্টার চাওয়া হয়েছিল ওই জায়গাটা তাদেরকে কভার করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যে কোনো কারণেই হোক তাদেরকে প্লেন বা হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়নি, রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। 400 কেজি RDX এসে 39 জন মারা গেল। তখনও কিন্তু সারা দেশের মানুষ মোমবাতি নিয়ে তাদের এই মৃত্যুর যাতে বিচার হয়, যারা এই মৃত্যুর কারণে দায়ী তারা যেন শাস্তি পায় আন্দোলন হয়েছিল, কিন্তু সেনাবাহিনী কিন্তু অস্ত্র নামিয়ে রাখেনি। আজকে সেই দিন যদি সেনাবাহিনী বলতো যে আমাদের এতগুলো সহকর্মীর প্রাণ গেছে, আগে বিচার পাক, তারপরে আমরা কাজে যাব, তারপরে আমরা কাজে যোগদান করব, তারপরে আমরা বর্ডার পাহারা দেব, তাহলে একদিনে কিন্তু ভারতবর্ষ বিদেশি শক্তির হাতে ধ্বংস হয়ে যেতে পারত। সেনাবাহিনীকে সম্মান করি বলে সেই সম্মানের মর্যাদা রেখে তারা ক্ষোভে ফুঁসেছে, রাগে ফুঁসেছে, তারা এই আন্দোলনকে বিভিন্নভাবে সমর্থন করেছে, কিন্তু কর্মবিরতি করেনি, কারণ জানে যে তাদের যে কর্মবিরতি গেলে দেশ ক্ষতির মুখে পড়বে, দেশ বড়সড় আশঙ্কার মুখে পড়বে। সেই কারণে তারা মনে ব্যথা, চোখে জল নিয়েও কিন্তু দেশ পাহারার কাজ করে গেছেন। আজকে আপনারা যারা ডাক্তারবাবু, তারা মানুষকে জীবন দান করেন, আমরা আপনাদেরকে ভগবানের আসনে বসিয়েছি। তাই আরও একবার বলছি, যেই অন্যায়ের জন্য সোচ্চার সকলে হচ্ছে, আমরা প্রত্যেকে সোচ্চার হচ্ছি, শুধু আপনারা প্রতিবাদের ভাষাটাকে একটু চেঞ্জ করে নিয়ে কাজে যোগ দিন, যাতে আপনাদের হাত দিয়ে নতুন জীবনের সৃষ্টি হয়, কিংবা মৃত্যুপথযাত্রী একজন মানুষ তার প্রাণ ফিরে পায়। আজকে বিনা চিকিৎসায় আর বাংলায় একটা মানুষের যেন প্রাণ না যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। সর্বশেষে বলি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত চিন্তাভাবনা, কথা বলার স্বাধীনতা আছে বলে মনে করি, স্বাধীন চিন্তা করার আজকে অধিকার আছে বলে মনে করি, সেখান থেকে এই বার্তা। সকলে আরও একবার বলি, ভালো থাকবেন।